আওয়ামী লীগহীন বাংলাদেশ। তারেক রহমান দেশে ফেরার পর কিন্তু বিএনপি একটা ভালো অক্সিজেন পেয়েছে, কারণ জামাত কিন্তু এই ভোটের জন্য যথেষ্ট পরিকল্পনা করে এবারে তারা ময়দানে নেমেছে। জামাতের টার্গেট 162 থেকে 188টি আসন। জামাতে ইসলামের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। প্রত্যেকটা ভোট কেন্দ্রের জন্য 50 থেকে 100 কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা নিয়েছে জামাত শিবির। টাকা দিয়ে প্রার্থী কেনাবেচা করতে চাইছে জামাত শিবির। আজ কথা বলবো বাংলাদেশ নিয়ে, কারণ বাংলাদেশের ভোট আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। আজকে 5 তারিখ, অর্থাৎ 12 তারিখে ভোট রয়েছে বাংলাদেশে। এই ভোটের ময়দান কিন্তু একেবারে এই মুহূর্তে টকবক করে ফুটছে পদ্মাপাড়ে। আওয়ামী লীগহীন বাংলাদেশ, এবং ভোটে আওয়ামী লীগ লড়ছে না, ইতিমধ্যে প্রত্যেকেই জেনে গিয়েছেন। ফলে ভোটের ময়দান ঠিক কতটা এই মুহূর্তে কাঁপছে, আওয়ামী লীগকে ছাড়া ভোটে কোন দল কতটা এগিয়ে রয়েছে, বাংলাদেশে ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন সমীক্ষাও সামনে এসেছে। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে কখনো এগিয়ে রয়েছে জামাত এবং তারা যাদের সঙ্গে জোট করেছে তাদের সহযোগী দলগুলো, এবং কখনো বা এগিয়ে রয়েছে বিএনপি। এটা অন্তত নিঃসন্দেহে ঠিক 25শে ডিসেম্বর 2025 সালে তারেক রহমান দেশে ফেরার পর কিন্তু বিএনপি একটা ভালো অক্সিজেন পেয়েছে, এবং তারেক রহমান ভোটের প্রচারে খামতি রাখছেন না। বিভিন্ন জায়গাতে তিনি ভোট প্রচার করছেন এবং মানুষজনকে তার দলে টানার চেষ্টা করছেন। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে জামাত শিবির। এবারে জামাত কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যথেষ্ট প্রভাব ফেলতে পারে এইবারের বাংলাদেশের নির্বাচনে, অর্থাৎ 2026 সালের ত্রয়োদশ বাংলাদেশের নির্বাচনে। কেন বলছি? কারণ জামাত কিন্তু এই ভোটের জন্য যথেষ্ট পরিকল্পনা করে এবারে তারা ময়দানে নেমেছে, এবং তারেক রহমান যদি এক জায়গায় জামাতের পাল্টা কথা বলেন বা জামাতের বিরুদ্ধে কথা বলেন, জামাত শিবির ঠিক ঘন্টাখানেক কিংবা 2 ঘন্টার মধ্যে অন্য কোনো জায়গায় একটা সভা করে তারেক রহমান বা বিএনপির এগেনস্টে কথা বলছেন। সবটা মিলিয়ে বলা যেতে পারে ভোট যুদ্ধে একেবারে কাঁপছে পদ্মাপাড়। আমি বেশ কিছু স্লাইড আপনাদের সামনে রেখেছি এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে পরপর আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব কেন জামাত নিয়ে আজকে কথা বলবো। একটু জানিয়ে রাখি, বাংলাদেশে এবারে ভোট দিচ্ছেন 12,77,11,000 মানুষজন। বাংলাদেশের নির্বাচন কমিশন বলছে এখনো পর্যন্ত বা বিপুল পরিমাণে এবারে মানুষজন কিন্তু বাংলাদেশের ভোটে অংশগ্রহণ করছেন। ফলে নিঃসন্দেহে 12 তারিখের ভোট ঠিক কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে সেটা আপনারা বুঝতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতের ভোট পরিকল্পনা, প্রথমেই বলেছি যে বেশ কিছু পরিকল্পনা নিয়ে এবারের ভোট ময়দানে অন্তত ঝাঁপাচ্ছে জামাতে ইসলামী। কি কি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য জামাত শিবির কোন কোন কৌশল অবলম্বন করেছে সবটা দেখাবো পরপর। জামাতের অগ্রাধিকারে 162 থেকে 188টি আসন। একটু জানিয়ে রাখি, বাংলাদেশে 300 আসনের মধ্যে কিন্তু জামাত শিবির 300টাতেই ফোকাস করছে না। তারা এবারে টার্গেট করেছে 162 থেকে 188টি আসনকে, অর্থাৎ জামাতের টার্গেট 162 থেকে 188টি আসন। এই 162 থেকে এই 188টি আসন নিজেদের দখলে রাখার জন্য জামাত শিবির একেবারে মরিয়া। তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, সেই থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু সেই অনুযায়ী কাজ করছে। তবে এই 162 থেকে 188টা আসনের মধ্যে 20টা আসন বেশি করে ফোকাস করছে জামাত শিবির। বিশেষ করে রাজধানী ঢাকা এলাকার 20টা আসন, সেখানে জামাত শিবির যথেষ্ট ফোকাস করছে। আরও তাদের ফোকাসে রয়েছে আওয়ামী লীগের প্রাণকেন্দ্র গোপালগঞ্জ,
ওই গোপালগঞ্জের যে সমস্ত আসন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত সেখানে কিন্তু ইতিমধ্যে প্রার্থী দিয়ে দিয়েছে এবং তার সমর্থনে প্রচারও করছে জামাত শিবির। তাই পুরো ৩০০ আসন নয়, ১৬২ থেকে ১৮৮টা আসন, এটাকেই লক্ষ্য রেখে জামাত শিবির ভোটের ময়দানে নেমেছে। আর সেই লক্ষ্যে পৌঁছাতে যা যা করা দরকার সেটাই করছেন জামাত সমর্থিত প্রার্থীরা এবং তাদের সহযোগী যারা রয়েছেন তারা। পরের স্লাইডে আমি কি রেখেছি দেখাবো। সীমান্তবর্তী অন্তত ৪৩টি আসনকে টার্গেট করা হয়েছে জামাতের তরফে। আপনারা জানেন সীমান্ত ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা শুধুমাত্র বাংলাদেশের ভোটের ক্ষেত্রে তেমনটা কিন্তু নয়, অন্যান্য জায়গার ক্ষেত্রেও সীমান্ত একটা বড় ফ্যাক্টর হতে পারে, বর্ডার। কারণ এই সমস্ত এলাকায় ভোট সুইং করতে পারে। মানে ধরুন 2024 সালে যখন ভোট হয়েছিল তখন এই সমস্ত এলাকাতে জামাত যে ভোট পেয়েছিল এবারে সেই ভোটটা তারা পেতে পারে, কিংবা তার থেকে কম আসনও পেতে পারে, এমনটাও হতে পারে। কারণ এই সীমান্তে ৪৩টা আসন একটা বড় ফ্যাক্টর হতে পারে এবারের ভোটে, বিশেষ করে ভোট সুইং এর ক্ষেত্রে। এই ৪৩টা আসন হয়তো জামাতের দখলে আসতে পারে, কিংবা এই ৪৩টা আসন আবার জামাতের থেকে দূরেও চলে যেতে পারে বা বিএনপি দখলে যেতে পারে, এমনটাও হতে পারে। তাই এই ৪৩টা আসন কিন্তু ভীষণভাবে ফ্যাক্টর। অর্থাৎ ৩০০-র মধ্যে যদি ৪৩টা আসন কারোর দখলে চলে যায়, কোনো দলের দখলে চলে যায়, নিঃসন্দেহে একটা যথেষ্ট পজিটিভ দিক যাবে সেই দলের ক্ষেত্রে। পরের স্লাইডে কি রেখেছি আসুন দেখাই। জামাতে ইসলামের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। কেন বলুন তো এই স্লাইডটা রেখেছি? কারণ আপনাদেরকে আমি প্রথমেই জানিয়েছি যে জামাত এবারের ভোটে অন্তত ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা যথেষ্ট বড় ফ্যাক্টর। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এই জামাত শিবির কিন্তু সেই সময় ব্রাত্য ছিল, তাদের কোনো অস্তিত্ব ছিল, হ্যাঁ তাদের অস্তিত্ব ছিল না এমনটা বলা যায় না, কিন্তু তাদেরকে ডমিনেট করা হয়েছিল। আওয়ামী লীগহীন বাংলাদেশে জামাত এই মুহূর্তে ভীষণ বড় একটা ফ্যাক্টর এবং ভোটের মাঠে তারা একটা যথেষ্ট ভালো ফাইট দিতে পারে। অনেক সমীক্ষা বলছে যে জামাত ক্ষমতাতেও আসতে পারে, এমনও নাকি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার জন্য জামাত যে তাদের যে স্ট্র্যাটেজি তারা যেটা সাজিয়েছে যে ক্ষমতায় আসার জন্য, সেই ক্ষমতায় আসার জন্য তাদের ঠিক কি কি প্ল্যান রয়েছে। তারা মোট ৩০০ আসনের জন্য লড়ছে না, আগেই বলেছি, অর্ধেকের বেশি আসনের জন্য, অর্থাৎ ১৬২ থেকে ১৮৮টা আসন তাদের মূল ফোকাস, তার জন্যই তারা লড়ছে। এবং সেই আসনগুলো অ্যাচিভ করার জন্য তারা বেশ কিছু পরিকল্পনা নিয়েছে, আর যে পরিকল্পনা ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে। সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি ঠিক কি কি পরিকল্পনা জামাত শিবির নিয়েছে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। সেই পরিকল্পনা সূত্র মারফত যেগুলো জামাতের তরফে নেওয়া হয়েছে, যেগুলো ফাঁস হয়ে গিয়েছে, এবার আপনাদের সামনে পরপর রাখবো। জেলা শাসক এবং পুলিশ সুপারদের বিপুল অঙ্কের ঘুষ। চমকে উঠছেন? আপনি ঠিকই শুনেছেন এবং পিছনের যে লেখা সেটাও স্পষ্ট দেখতে পাচ্ছেন। ভোটে জিততে বিপুল পরিমাণে টাকা নিয়ে এবারে ভোটের ময়দানে নেমেছে জামাতে ইসলামী। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, অর্থাৎ যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে, প্রত্যেকটা ভোট কেন্দ্রের জন্য 50 থেকে 100 কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা নিয়েছে জামাত শিবির। অর্থাৎ টাকা দিয়ে প্রার্থী কেনাবেচা করতে চাইছে জামাত শিবির। হয়তো ইতিমধ্যে সেটা তারা শুরুও করে দিয়েছে, তথ্য সূত্র এমনটা কথা বলছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে 40 জন যারা প্রশাসনিক জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, তাদেরকে নাকি ইতিমধ্যে ঘুষ দেওয়া হয়ে গিয়েছে। তাদের কাছে তাদের বাড়িতে টাকা পৌঁছে দিয়েছে জামাতে ইসলামী। শুধুমাত্র কি জেলা প্রশাসক না, পুলিশরাও রয়েছেন, পুলিশ সুপাররাও রয়েছেন, যারাও কিন্তু ঘুষ পেয়েছেন। 24 জন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, পুলিশ সুপার,
তারা কিন্তু ঘুষ পেয়েছেন জামায়াতের থেকে, অর্থাৎ জামায়াতের হয়ে তারা ভোটের দিনে লড়াই করবেন। কোন 24 জন পুলিশ অফিসার, কোন 40 জন জেলা শাসক, সেটা কিন্তু আমার পক্ষে জানা অন্তত সম্ভব নয়, কিন্তু সূত্র মারফত যেমনটা জানতে পাচ্ছি এই চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু জামায়াতের বিরুদ্ধে, অর্থাৎ নিজেদের লক্ষ্যে তারা পৌঁছাতে তারা টাকার বস্তা নিয়ে এবারের ভোট ময়দানে নেমেছে। পরের কি সূত্র বলছে, পরের কি গোপন তথ্য রয়েছে, আসুন দেখাই। মহিলা ভোটারদের ভোটার আই কার্ড সংগ্রহ। মনে করতে পাচ্ছেন এই জামাত শিবির, এই জামায়াতের আমির ডক্টর শফিকুল রহমান মাত্র কিছুদিন আগে কি বলেছিলেন? তিনি বলেছিলেন মহিলাদের একমাত্র কাজ হচ্ছে বাড়িতে থেকে সন্তান লালন পালন করা। শুধু তাই নয়, যখন আওয়ামী লীগ বাংলাদেশে একেবারে কোণঠাসা, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, হিংসার আগুনে যখন বাংলাদেশ একেবারে জীর্ণ পরিস্থিতিতে, ঠিক তখনই কিন্তু এই জামায়াতে ইসলামীর তরফ থেকে মাইকিং করতে শোনা গিয়েছিল, যে ভিডিও ভাইরাল হয়েছিল, আমি নিশ্চিত আপনারা সেই ভিডিও দেখেছিলেন, এবং সেখানে বলা হচ্ছিল যে কোনো মহিলা যদি বাজারে আসে, দোকানে আসে, কোনো দোকানদার ভাই যেন তাদেরকে কোনো জিনিসপত্র না দেন, তাদেরকে যেন বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আর সেই জামাত এবার কি করছে? সেই জামাত এবার মহিলা ভোটারদের আই কার্ড সংগ্রহ করছে। মানে কি? মহিলাদের ভোট কিনে নেওয়া হচ্ছে জামাতের তরফে। বাংলাদেশে মহিলা ভোটারের সংখ্যা প্রায় 7 কোটি এবং তাদের আই কার্ড ইতিমধ্যে সংগ্রহ করা হচ্ছে। শুধু তাই নয়, এই মহিলা ভোটারদের নাকি যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট, তাদের আধার কার্ড, অর্থাৎ আমাদের ভারতের আধার কার্ড, কিন্তু বাংলাদেশের যে পরিচয়পত্র বা আই কার্ড, সেটা নাকি সংগ্রহ করা হচ্ছে, নাকি তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। ভাবতে পাচ্ছেন মহিলাদেরকে কিভাবে বাজি ধরছে জামাত শিবির? যে জামাত কিছুদিন আগে বলতো ঘরের 4 দেওয়ালের মধ্যে মহিলাদের নাকি আবদ্ধ থাকা উচিত, তাদের প্রধান কাজ হওয়া উচিত কি? সন্তান লালন পালন করা। সেই জামাতই এবার বাজি ধরছে ভোটে মহিলাদের ওপর। মহিলাদের ভোটার আই কার্ড সংগ্রহ করা হচ্ছে। কি চাঞ্চল্যকর অভিযোগ, সেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। পরের কি অভিযোগ বা পরের সূত্র কি বলছে, আসুন দেখাই। ভোট গ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে বুথ জ্যাম। নিশ্চয়ই আপনি আগে ভোট দিয়েছেন, আপনি জানেন বুথ জ্যাম ঠিক কি হয়। বুথ জ্যাম হলে অর্থাৎ ভোট যখন শুরু হবে, সেই ভোট শুরুর সঙ্গে সঙ্গে ধরুন একটা জায়গাতে ভোট হচ্ছে, গোপালগঞ্জ 3 আসনে ভোট হচ্ছে, এবং সেই 3 আসনে ভোটের যে স্কুলে ভোট হচ্ছে, জামাতের যারা সমর্থক তারা সকাল সকাল সেখানে চলে গেলেন। আমি ধরেই নিলাম বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। 7টা, 7:30 কিংবা তার আগে থেকেই, হয়তো 6:30 কিংবা 5টা থেকেই জামাতের যারা সমর্থক তারা সেখানে চলে গেলেন। একসঙ্গে অনেকজন সেখানে লাইনে দাঁড়িয়ে পড়লেন। অন্যান্য যারা দলের সমর্থক, বিএনপির যারা সমর্থক কিংবা আদার্স যারা অন্যান্য পার্টির সমর্থক, তারা আসলেন, তারাও সেই লাইনে দাঁড়ালেন। অথচ তারা দেখলেন লাইনটা এগোচ্ছেই না। তখন তারা কি করবেন? বিরক্ত হয়ে ভোট দেবেন না স্বাভাবিকভাবেই, কারণ অনেকের তো অনেক কাজ থাকে, তারা সেখান থেকে চলে যাবেন। এই রকম ভাবে বুথ জ্যাম করার পরিকল্পনা জামাত শিবির নিয়েছে। অর্থাৎ তাদের টার্গেটেড 162 থেকে 188টা আসনে তারা নানা রকমভাবে সমস্যা সৃষ্টি করতে পারে, তেমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। যদি তারা ভোট শুরুর সঙ্গে সঙ্গে এই বুথ জ্যামে তাদের যে কৌশল, সেটা যদি তারা কাজে লাগাতে না পারে, তাদের আরও একটা পরিকল্পনা রয়েছে। কি জানেন? বিএনপি যে সমস্ত জায়গাতে শক্ত ঘাঁটি রয়েছে, সেই সমস্ত জায়গাতে গিয়ে নাকি জামাত সমর্থকরা তারা ঝামেলা করবেন। স্বাভাবিকভাবে ভোটের সময় ঝামেলা হলে মানুষজন ভয় সিটিয়ে থাকবে। আগে তো মানুষজন নিজে বাঁচতে চাইবে, তারপরে তো ভোট। যখন ঝামেলা হবে মানুষজন বাড়ি চলে যাবে, ছাপ্পা ভোটেরও একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। পরের স্লাইডে কি সূত্র বলছে, বাকি তথ্য রয়েছে, দেখাবো। ভোটে মানি পাওয়ার কেন্দ্র ধরে ধরে বিপুল অর্থ। আপনাদেরকে বলেছি না, বিপুল পরিমাণে টাকা নিয়ে জামাত এবারের ভোট ময়দানে নেমেছে। তাদের সেই টাকার অর্থ কোথায় বা টাকার উৎস কোথায়, সেটা কিন্তু আমার জানা নেই। কিন্তু এটুকু আপনাদেরকে বলতে পারি, জামাত শিবিরে কিন্তু প্রচুর শিক্ষিত মানুষজন রয়েছেন। প্রচুর ব্যবসায়ীরা কিন্তু জামাত শিবিরের হয়ে এবারের ভোটের ময়দানে তারা বিনিয়োগ করেছেন বা ইনভেস্ট করেছেন।
তেমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে প্রচুর পরিমাণে টাকা, এবং বললাম যে জামাত শিবির প্রত্যেকটা কেন্দ্রের জন্য 50 থেকে 100 কোটি টাকা, অর্থাৎ তাদের যে কেন্দ্র, তারা যে প্রজেক্টেড কেন্দ্র 162 থেকে 188, এইটা যে তাদের টার্গেটেড কেন্দ্র, এই প্রত্যেকটা কেন্দ্রের জন্য তারা 50 কোটি থেকে 100 কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারে বা খরচ তারা করবে। সাপোজ ধরুন একটা কেন্দ্রে 1000 কি 2000, আমি ধরে নিলাম 5000 ভোটার রয়েছে, সেই কেন্দ্রের জন্য খরচ হবে একটা কেন্দ্রের জন্য 50 কোটি টাকা। যদি কোনো কেন্দ্রে ভোটারের সংখ্যা বেশি হয়, সেই 50 কোটিটা 100 কোটিতে পৌঁছাতে পারে। তার মানে টাকা ছড়াবো, ভোট আমরা চাই, এটাই হচ্ছে জামাতের আসল উদ্দেশ্য। টাকা দিয়ে ভোটার কিনতে চাইছে মানুষজন। আপনি ধরুন জামাতকে সমর্থন করেন না, আপনি বিএনপিকে সমর্থন করেন কিংবা অন্য কোনো দলকে সমর্থন করেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি নুন আনতে পান্তা ফুরোয় একটা কথা রয়েছে না, এরকম একটা পরিবার থেকে বিলং করছেন। আপনি যদি দেখেন আপনার অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কের টাকা ঢুকে গিয়েছে, আপনি কি করবেন? আপনি বিএনপিকে ভোট দেবেন নাকি জামাতকে ভোট দেবেন? এইটাই মানুষের মাইন্ডটাকেই ডাইভার্ট করতে চাইছে জামাত শিবির। সেই উদ্দেশ্য নিয়েই তারা প্রচুর টাকা নিয়ে এবারের ভোট ময়দানে নেমেছে, এবং তাদের টার্গেট মহিলা ভোট, ভোটার যারা একেবারে প্রান্তিক এলাকার মানুষ, তাদেরকে টার্গেট করছে, যাতে টাকার বিনিময়ে অন্তত সেই মানুষটা বা তার পরিবারের সদস্যরা জামাতকে ভোট দেয়। আসুন এবার পরের স্লাইডে কি রেখেছি। 30% সেনাকর্তা এই পরিকল্পনার সঙ্গে যুক্ত। দেখুন, বিভিন্ন যে প্রতিবেদনগুলো বা যেগুলো আমি আপনাদের সামনে বলি, বাংলাদেশে সেনার ভূমিকা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে পাকিস্তানের পরেই সেনার ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেনা বাংলাদেশে যেটা বলবে সেটাই হবে, এবং এটা আপনি অবশ্যই মনে করতে পারবেন 2024 সালের 5ই অগাস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিলেন, তখন কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই অন্তর্বর্তী সরকার গঠন করে দিয়েছিলেন। তারপর প্রথম সাংবাদিক বৈঠকে তিনি জামায়াতে ইসলামী এবং তাদের যারা সহযোগী দল রয়েছে তাদেরকে তুলে নিয়ে আসার কথা বলেছিলেন, অর্থাৎ মূলধারা রাজনীতিতে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে এসেছিলেন। ফলে সেনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে সব সময়, কিন্তু এবারের নির্বাচনে সেনাও একটা বড় ফ্যাক্টর। বিশেষ করে যে সমস্ত সেনাকর্তারা যারা জামাত শিবিরকে সমর্থন করেন, জানা যাচ্ছে এই 30% সেনাকর্তা নাকি এই পরিকল্পনার সঙ্গে যুক্ত। অর্থাৎ কোন পরিকল্পনা? আপনাদেরকে জানিয়েছি যে জামাত এবারে ভোটে জিতে ক্ষমতায় আসতে তারা যা যা করা দরকার সব কিছু করবে। তার জন্য বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্ক তাদের হয়ে কাজ করছে। আর জামাতের যারা ভোটার বা জামাতকে যারা সমর্থন করছেন, সমীক্ষাতে উঠে এসেছে জামাতের ভোটারের নাকি একটা বড় অংশ যুব সম্প্রদায়। ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে জামাত একটা যথেষ্ট ভালো প্রভাব তৈরি করেছে, এবং জামাতকে সমর্থন করেন 30% সেনাকর্তা, যেমনটা আমরা জানতে পাচ্ছি। তারা নাকি জামাত ভোটকে সফল করতে যে যে পরিকল্পনা, অর্থাৎ প্রচুর পরিমাণে তারা টাকা ছড়াবে, বুথ জ্যাম করবে, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে নাকি সেনার একটা অংশ যারা জামাতকে সমর্থন করে তারা যুক্ত রয়েছে। এতক্ষণ আপনাদের সামনে গোটা বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরলাম। এবারে চিন্তা ভাবনা আপনাদের, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কি হবে? কারণ ওই দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একই সঙ্গে গণভোট রয়েছে। ওই দিন বাংলাদেশে কি শান্তি থাকবে? বাংলাদেশ কি বা বাংলাদেশবাসী কি শান্তিতে ভোট দিতে পারবেন, নাকি ভোটের ময়দান আবারও উত্তপ্ত করে তুলবে বাংলাদেশকে? অবশ্যই তার উত্তর দেবে সময়, আর আপনাকে নজর রাখতে হবে আর প্লাস নিউজ ডিজিটাল।